হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। দেখো, আজকে তোমাদের জন্য আমি 19 নম্বর স্কুল নিয়ে এসেছি। পেজ নাম্বার 154 পেজ 19 নম্বর স্কুল আজকে করাবো তোমাদের। এর আগে তোমাদের 1 থেকে 18 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো না। চলো, আজকে 19 নম্বর স্কুলের যে প্রথম প্রশ্ন আছে, আমরা 1 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখে নিচ্ছি প্রশ্নটা কী বলছে। দেখো, এখানে আমাদের এই প্রশ্নটা বলছি 1 নম্বরটা, 2 কিগ্রা 50 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? দেখো, এখানে আমরা যেটা বলেছি 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা। এভাবে কিন্তু প্রশ্নটা পড়েছে। তো দেখো, এখানে যেটা আমাদের করতে হবে, আমাদের এখানে কী করতে হবে লক্ষ্য করো। এই যে কিগ্রা, গ্রাম আর কুইন্টাল আছে, 3 ধরনের একক আছে। তো আমাদের প্রথমে এক রকমের একক তৈরি করে নাও, হয় কিগ্রা করো, নাহলে গ্রাম করো, নাহলে কুইন্টাল করো। আমরা এক কাজ করি, মধ্যে যেটা একক কিগ্রা, সবচেয়ে ছোট গ্রাম, তারপরে বড় কিগ্রা, তারপরে বড় কুইন্টাল বড় এদের চেয়ে। তো আমরা সবাইকে কিগ্রা করে নিই, ঠিক আছে? তাহলে আমরা দেখো গ্রামকে কিগ্রা করব আর কুইন্টালকে কিগ্রা করব। তাহলে তোমাদের যেটা করতে হবে, এখানে দেখো 2 কিগ্রা আছে, তাহলে 2 যোগ 250 গ্রাম আছে। এই 250 গ্রামকে আমি যদি কিগ্রা করতে চাই, তো 1000 দিয়ে ভাগ করতে হবে। এখানে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ তোমাদের জানতে হবে যে 1 কিগ্রা সমান 1000 গ্রাম। কিগ্রা বলতে কিলোগ্রাম, 1 কেজিকে বোঝায়। তাহলে 1 কিগ্রা সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে গ্রামকে কিগ্রা করলে 1000 দিয়ে ভাগ করবা, তখন এই যে গ্রামটা কিগ্রা হয়ে যাবে। তাহলে এখন আর গ্রাম নয়, এখন কিগ্রা হয়ে গেছে দুজনই। এ তো কিগ্রা ছিলই, তাহলে এও কিগ্রা হয়ে গেছে। তাহলে এখানে লিখে দেবো কিগ্রা, যেটাকে কিলোগ্রাম বলা হয়। আর এই যে কুইন্টালটা আছে না, এই কুইন্টালটাকে আমরা কিগ্রা করব। তাহলে এখন এই যে 0.72 কুইন্টাল ছিল, তা কুইন্টালকে কিগ্রা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ মানে 1 কুইন্টাল সমান 100 কিগ্রা। তার জন্য তোমরা গুণ করবা, এই যে 100 দিয়ে গুণ, তখনই কুইন্টালটা কী হয়ে যাবে, কিগ্রার হয়ে যাবে, কিগ্রা। তা কুইন্টালের ছিল, তার কিগ্রার শতকরা, আমি শতকরা ডট দিয়ে দিলাম। আচ্ছা, তার এই যে জিনিসটা দেখো, আমাদের খুব ভালো করে জানতে হবে যে গ্রাম থেকে কিগ্রায় আসতে হলে 1000 দিয়ে ভাগ। দেখো, গ্রাম থেকে কিগ্রা মানে ছোট থেকে বড় আসছো, ছোট থেকে বড় আসলে পরে ভাগ করতে হয়। আর এই যে কুইন্টাল থেকে কিগ্রা মানে বড় থেকে ছোট, কুইন্টাল বড়, কিগ্রা ছোট, বড় থেকে ছোট আসলে গুণ করতে হয়, ঠিক আছে? কখন গুণ করতে হয়, কখন ভাগ করতে হয়, এটা বুঝতে হবে। আচ্ছা, চলো আমরা সরলটা করে নিই। তা 2 প্লাস, এখানে দেখো আমি যদি এটাকে ভাগ করি 1000 দিয়ে, তাহলে আমাদের কত হবে? দেখো 3টা শূন্য আছে, 3টার পর দশমিক, আমি একটা শূন্য কেটে দিলাম, 2টো শূন্য রাখলাম। এখন 2টো শূন্য আছে বলে 2টোর পর দশমিক, তাহলে আমরা এখানে 0.25, দেখো এই যে 2টোর পর দশমিক বসিয়ে দিলাম। এভাবে তোমরা সহজে ভাগ করতে পারবা শূন্য দিয়ে, 2টো শূন্য আছে, 2টোর পর দশমিক। এত কিগ্রা, কমা, আর এখানে যদি গুণটা করি, এটা গুণটা বুঝো। তো এখানে দেখো 100 দিয়ে গুণ করবা, তো 2টো শূন্য আছে, আর এখানে 2টোর পর দশমিক আছে, তো 2টো শূন্য 2টোর পর দশমিক দুজনই ভ্যানিস, শুধু রয়ে যাবে 72 কিগ্রার শতকরা। আচ্ছা, এখানে আমি যোগটা করে নিই। এটা যদি যোগ করো না, তাহলে এটা পূর্ণ সংখ্যা যে 0.225 কিগ্রার, সরি এটা কিগ্রা হবে, এত কিগ্রা 72 কিগ্রার শতকরা। তাহলে দেখো, এখন আমাদের এককটা একই রকম হয়ে গেছে, কিগ্রা করে নিয়েছি। এখন আমাদের যেটা নিয়ম দেখো, শতকরা পাওয়ার, মানে এত কিগ্রা 72 কিগ্রার শতকরা কত হবে। তাহলে সেটা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে দেখো 2.25, সরি একটা 2 বেশি হয়ে যাচ্ছে, এই যে 2.25 কিগ্রা আছে না, এর নিচে এই যে 72টাকে বসিয়ে দেবা, এই যে দেখো, আর 100 দিয়ে গুণ করবা, যেহেতু শতকরা করতে বলেছে তাহলে 100 দিয়ে গুণ করবা। ওকে, তাহলে 2.25 উপরে আর নিচে 72 আর গুণ দিবা 100 দিয়ে। এটা সরল করি, অ্যান্সারটা চলে আসবে।
এখন আগে আমরা যদি গুণটা দেখি, দেখো আমাদের আছে 2.25 গুণ করব কিন্তু আমি 100 দিয়ে। গুণটাকে দেখাবো তোমাদের, দেখো আমি এক জায়গায় রাখলাম। এখন দেখো 100 দিয়ে গুণ আমি বুঝালাম যে 100 দিয়ে গুণ বলতে এই যে দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক, শূন্য ভ্যানিস, দশমিকও ভ্যানিস, তাহলে শুধু হয়ে যাবে 225। দেখো জিনিসটা একদম সহজভাবে এভাবে গুণ করে নিতে পারবা। দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক, তাহলে শূন্য দশমিককে তোমরা ভ্যানিস করতে পারবা বা উঠিয়ে দিতে পারবা, তাহলে যাবে এখানে 72। এখানে দেখো কাটাকাটি লক্ষ্য করো, 3 দিয়ে যদি কাটাকাটি করো না যাবে, তা 3 7 21, 22টাকে 21 ধরলা, 1 বাঁচলো 15, 3 5 15। আর 72কে 3 দিয়ে যদি কাটাকাটি করো, 7কে 6 ধরো, 3 2 6, আর 1 চলে আসলো 12, 3 6 12। দেখো আমাদের এটা দাঁড়িয়ে গেল তাহলে 75/26। আর তো কাটাকাটি যাবে না, তাহলে আমাদের দেখো যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে 75/26। 75 বাই, ঠিক আছে, এই যে আমাদের আচ্ছা আমরা কাটাকাটি করেছি কত দিয়ে, 3 দিয়ে করেছি, 3 দিয়ে 6। আচ্ছা এখানে একটু গন্ডগোল হচ্ছে, 3 2 6, তাই তো, তাহলে এটা তো আমাদের 12, তাই তো, 3 4 12, আমি 2 দিয়ে ভেবে নিয়েছি, তাহলে এটা আমাদের 24 আছে। এখানে আমাদের যেটা 4 করে দিচ্ছি, মানে 75/24, আরও কাটাকাটি যাবে, এটা 24, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি করো, 3 8 24, আর এখানে 3 দিয়ে 6, আর 1 চলে আসলো 3 5 15। দেখো আমাদের উপরে 25 আর নিচে 8। এবার আমি ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমি এখানে যদি ভাগটা করি, 8 3 24, 1 নেমে গেল। এবার দশমিক নিয়ে শূন্য নিলাম, এখানে একবার নিলাম, 8 1 8, 2 নেমে গেল, দশমিকের জন্য শূন্য নিতে পারবা। আর 8 2 16 করলাম, তাহলে এখানে 6 কত 10, এটা 4 নামবে, দশমিকের জন্য শূন্য নিয়ে নাও, 8 5 40 করে নাও। দেখো আমাদের তাহলে অ্যান্সার এটা চলে আসলো। তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি 3.125। শতকরা, যেহেতু শতকরা চিহ্ন দিয়ে দিলাম, এই যে দেখো পার্সেন্টেজ চিহ্ন, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আমাদের যে বলেছিল অঙ্কে, যে এই যে লক্ষ্য করো যে এত কিগ্রা, এত গ্রাম, এত কুইন্টালের শতকরা কত, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এটা। আচ্ছা অ্যান্সারটা পূর্ণ সংখ্যা রেখেছে, চাইলে এখানে তোমরা পূর্ণ সংখ্যা রাখতে পারতা এই জায়গাটা, তাই তো। এই যে আমাদের এখানে লক্ষ্য করো, এখানে এই যে আমাদের 1 হয়েছিল, তো এখানেই আমাদের পূর্ণ সংখ্যা হয়। তো আমি যদি এখানে তোমাদের বলে দিই, দেখো এই যে 25 বাই, অ্যান্সারটা দুভাবে দেখো, কখনো অ্যান্সারটা এটা রাখে, এভাবে অ্যান্সারটা থাকে, কারণ তোমরা যদি বইতে দেখো এটা বইয়ের অঙ্ক আছে, এভাবে অ্যান্সারটা রেখেছে। এখানে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে অ্যান্সারটা রেখেছে এইভাবে রেখেছে, যেভাবে আছে এখানে দেওয়া। তাহলে এভাবে তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি দুটোই তো এভাবে রাখতে চাও, তাহলে এই যে 3 8 24, এখানে 1 নেমে গেলো না, তাহলে এখানে পূর্ণ সংখ্যা বানিয়ে দিয়েছে, এই যে দেখো একটা উপরে আর 8টা নিচে, এইভাবে অ্যান্সারটা রেখেছে এখানে। তো কোনো ব্যাপার নয়, তোমরা যেভাবে করতে পারো এভাবে রাখলেও হবে, আর এভাবে রেখে দিলেও হবে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটা, 2 প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে বলে দিয়েছে। সিরাপ ও জলের অনুপাত 2 প্রকার, মানে এটা হচ্ছে প্রথম প্রকার, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। বলছে কোন পাত্রে শরবত বেশি মিষ্টি। তা দেখো এই অঙ্কটা এভাবে করবা, যদি আমরা দেখো 2 প্রকার সিরাপ থেকে, দেখো প্রথম প্রকার সিরাপ থেকে আমরা যদি সিরাপ বলছি, সরি, প্রথম প্রকার শরবত থেকে যদি আমরা সিরাপের পরিমাণটা বের করতে চাই, তাই তো, তাহলে আমরা দেখো এই যে প্রথম প্রকার শরবতে, এটা এখানে আগে বো হবে, ঠিক আছে, এটা শরবতে, প্রথম প্রকার শরবতে সিরাপ আছে, দেখো প্রথম প্রকার আছে 2:7, তো তাহলে এখানে সিরাপটা প্রথমে আছে, তাহলে এখানে আমি 2 দিব, আর নিচে আনুপাতিক যোগ দিতাম, 7 আর 2 9, মানে আনুপাতিক ভাগাটা বের করছি, তাহলে এত অংশতে বের করলাম। প্রথম প্রকার শরবতে যে সিরাপটা আছে 2/9 অংশ, ঠিক আছে, অংশ লিখে দিলাম, এত অংশ আছে। আর দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ আছে
দেখো দ্বিতীয় প্রকারটার অনুপাতটা আছে সিরাপ জলের 1:5। তো সিরাপটা প্রথমে আছে, তাহলে 1/1:5, তাহলে 1 আর 5-এর যোগফল 6 হয়ে যাবে এত অংশ। তাহলে এখন দেখো এই যে দুই প্রকার শরবতে আমরা সিরাপের পরিমাণটা বের করলাম। প্রথম প্রকারের আছে 2/9, দ্বিতীয় প্রকারে আছে 1/6। এখন যে শরবতে সিরাপটা বেশি থাকবে সেই শরবতটাই বেশি মিষ্টি হবে। তো আমরা দেখব যে এই দুটির মধ্যে কে বড় কে ছোট। তাহলে বড় ছোট দেখো তোমাদের যেটা করতে হবে, বড় ছোট পাওয়ার জন্য এই যে হরগুলো দেখতে পাচ্ছ, হরটিকে সমান করো। তাহলে হরটিকে সমান করার জন্য তোমাদের যেটা করতে হবে যে 9 আর 6 লসাগু করে নেবা। 9 6 লসাগু করলে তোমরা 18 পাবা। ঠিক আছে, এই যে আমি এখানে দেখাবো, এই যে দেখো 9 আর 6 লসাগু। তো 18টা আমি কীভাবে বললাম মুখোমুখি আমি তোমাদের শিখিয়ে দিই, তোমরা একবারও লসাগু করে নিতে পারবা মুখোমুখি। দেখো 9 6 লসাগু বলতে বোঝায় যে এমন কোন ছোট সংখ্যা আছে, সবচেয়ে ছোট সংখ্যা যে 9 দিয়ে ভাগ যাবে আর 6 দিয়ে ভাগ যাবে, একমাত্র সেটা 18 আছে, যে 18কে 9 দিয়ে ভাগ যাবে আর 18কে 6 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে 18 আসবে। দেখো এখানে তোমার 3 দিয়ে করে লসাগুটা, 3 3 9, 3 দিয়ে 6, আর তো যাবে না, 3 3 9, 9 দিয়ে 18, দেখুন 18 পেয়ে গেল। তো এখন আমরা করব এই যে লসাগুটা যে 18, তাহলে হরটাকে 18 তৈরি করব। তাহলে 18 তৈরি করার জন্য 9 এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে এখানেও 2 গুণ করে দাও। আর এখানে আছে 1/6, তাহলে এখানে 18 করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 4/18, এটা হবে 3/18। তো এবার আমরা বলতে পারবো কে বড় কে ছোট। এখানে হরটা তো সমান, তাহলে লবে যে বড় সেই বড় হবে। এই যে 4/18 বড়, তাহলে 4/18 বলতে এটা বড়। আর এটা হচ্ছে আমাদের প্রথম প্রকার শরবতের সিরাপটা বেশি আছে। তাহলে কোনটি বেশি মিষ্টি, এই যেগুলো ছিল কোন পাত্রের শরবত বেশি মিষ্টি, তা আমরা বলবো প্রথম পাত্রের শরবত বেশি মিষ্টি। তাহলে অ্যান্সারটা তোমরা লিখে দেবা যে প্রথম, আর এখানে অপশন নাই, তোমাদের এভাবে লিখতে হবে প্রথম পাত্রের শরবত বেশি মিষ্টি। বেশি মিষ্টি, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করে নিতে হবে। পরের প্রশ্নটা দেখো 1-3 প্রশ্নটা। তো এই যে s² - 1 আছে, এই রাশির উৎপাদকগুলির সমষ্টি বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা দেখো এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকগুলো বের করি। তা আমাদের এখানে দেখো s² আছে, আর একটাকে আমি 1² করে নিতে পারবো, 1² একই হবে। এখন তোমাদের যে একটা সূত্র আছে a² - b² সূত্র, এই সূত্রটা এখানে ব্যবহার হবে। সূত্রটা তোমরা জানো সবাই, a + b * a - b, এই সূত্রটা ব্যবহার করবো। দেখো তো এটা এটাকে বি ধরে, তাহলে আমরা লিখবো a + b, এই যে দেখো, আর এই যে a - b, তাহলে এখানে দুটি উৎপাদক, এই যে x+1 একটি উৎপাদক আর x+1 একটি উৎপাদক আর x-1 একটি উৎপাদক। এই দুটি উৎপাদকের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি উৎপাদক দুটির সমষ্টি বের করতে চাই, তাহলে লিখবো যে উৎপাদক দুটির সমষ্টি সমান সমান। দেখো প্রথম উৎপাদকটা আছে x+1 প্লাস, এই যে সমষ্টি বলতে যোগ, আর পরের উৎপাদকটা আছে x-1। চলো আচ্ছা বন্ধনীগুলো আগে তুলে দাও, x+1 প্লাস x-1 সমান সমান। তাহলে এখানে দেখো এই যে x আর x দেখতে পাচ্ছ, তাহলে একটা x আর একটা x, তাহলে এখানে দুটো x যোগ হয়ে যাবে, একটা x আর একটা x এর যোগ 2x, আর +1 আর -1, দেখো তাহলে +1 -1 কেটে যাবে, এখানে হয়ে গেলো তাহলে 2x। তা উৎপাদক দুটির সমষ্টি কত পেয়ে গেলাম, 2x পেয়ে গেলাম, এটাই কিন্তু অ্যান্সার। চল পরের প্রশ্ন, 1-4 প্রশ্নটা। এখানে দুটি রাশি আছে, আমি যদি প্রথম রাশিটা টুকে নিই, প্রথম রাশিটা আছে 2s² y³। প্রথম রাশিটাকে উৎপাদকে ভেঙে নিবা, 2 গুণিত s² মানে x গুণিত x, আর y³, এটা আমাদের y³ আছে, y³ বলতে y3টা। এই যে প্রথম রাশি ভেঙে নিলাম, এবার আমরা দ্বিতীয় রাশি,
দ্বিতীয় রাশিটা আছে 10x³ চলো দ্বিতীয় রাশিটাকে ভাঙি। 10 আছে, 10কে আমরা 5 × 2 লিখে দেবো। আর x³ আছে, এখানে x³ বলতে 3টা এক্সের গুণ, আর ওয়াইটা দিলাম। এখন আমরা দেখো করবো যেটা গসাগু আর লসাগু করতে বলেছে, আগে গসাগুটা করি। তো অতএব দিয়ে আমরা লিখবো গসাগু। গসাগু দেখো, গসাগু বলতে এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি থেকে যেটা মিলবে কমন, যেটা যেরকম 2 মিলেছে, তাহলে এখানে 2 নিতে পারবা। এখানে লক্ষ্য করো যে এক্স দুটো, এখানে এক্স দুটো মিলছে, তাহলে এখানে 2 এক্স নিয়ে নাও। আচ্ছা, একটা ওয়াই মিলছে, ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়াই নিয়ে নেব। আচ্ছা, এখানে ওয়াই আর নেওয়া যাবে না, এই যে এই দুটো ওয়াই নেওয়া যাবে না, যেহেতু এখানে ওয়াই নাই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, মানে এখানে দাগ মারা কমপ্লিট, মানে আমাদের নেওয়া হয়ে গেছে। এই দুটি রাশি থেকে যেটা কমন পেয়ে গেলাম তাদেরকে নিয়ে নিলাম, যাতে গুণ করে নাও 2x² আর ওয়াই। তাহলে এই রাশি দুটির গসাগুটা পেয়ে গেছি 2x²y, এটা গসাগু। এবার আমি যদি লসাগু বের করতে চাই, যে লসাগু, দেখো লসাগু কী জিনিসটা লক্ষ্য করো। দেখো গসাগুতে যারা মিলেছিল যে 2 × x আর একটা এক্স আছে, 2 এক্স আর একটা ওয়াই ছিল, যেটা মিলেছে তাদেরকে তো নিলাম। আর এই যে 2 ওয়াই যে মিলেছিল না এখানে, তাই তো, একটা ওয়াই মিলেছিল, 2 ওয়াই মিলেনি, তাহলে 2 ওয়াইকে নিব। তার আগে যে এক্সটা আছে, এক্সটাকে নিয়ে নেব। তাহলে এখানে আমি ধরো 2 ওয়াই নিয়ে নিলাম আগে, আর এই এক্সটা যে মিলেনি এই এক্সটাকে নিয়ে নেব। মানে লসাগুতে যারা মিলবে তাদেরকেও নেব, আর যারা মিলবে না তাদেরকেও নেব। চলো এটা যদি গুণ করে নাও, 3টা এক্স আছে দেখো, তাহলে 2x³, ওয়াই কটা আছে, 3টা ওয়াই, তাহলে এখানে y³। তো এটা আমাদের লসাগু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এবার একটা জিনিস রং হচ্ছে, যেরকম আমাদের 5টা বাদ যাচ্ছিল না, তাহলে তোমাদের 5টা করে নিতে হবে। এই যে 5টা আমি এখানে নিচ্ছি, তাহলে 5 দিয়ে 10, এটা কিন্তু আমাদের 10 হয়ে যাবে। এটা এই জিনিসটা একটু আমাদের ছুটে যাচ্ছিলো, ঠিক আছে, যেটা মিলবে না সেটা গণিতে হবে, তাহলে 5 দিয়ে 10, তাহলে 10x³ y³ আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা 4 করালাম। 5এরটা দেখো, 1-এর 5-এরটা, সন্নিহিত কোণের চিত্র আঁকো। দেখো সন্নিহিত কোণের চিত্র তোমরা এভাবে এঁকে নাও, এভাবে করে এভাবে একটা কোণ তৈরি করো, আর এভাবে একটি সাধারণ বাহু তৈরি করো। তাহলে এই যে দুটি কোণ, এই দুটি কোণকে সন্নিহিত কোণ বলতে পারবা। আমি তো নাম দিয়ে দিই ABC, এটা ডি, এই যে বিডিটা সাধারণ বাহু, আর একটি শীর্ষবিন্দু, একটি সাধারণ বাহু থাকবে। আর সেই বাহুর দুপাশে যে দুটি কোণ তৈরি হবে, মানে এখানে ABD কোণটা আর এখানে CBD কোণটা, এই দুটো কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলতে পারবো। তাহলে এই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। তার সন্নিহিত কোণের চিত্রটা তোমরা এভাবে লিখতে পারবা, এটা হচ্ছে সন্নিহিত কোণের চিত্র। তারপরের প্রশ্ন 6 নম্বরটা, 1-এ দুটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত হওয়া শর্তগুলি লিখতে বলেছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ দেখো, এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ লিখলাম। সমকোণী ত্রিভুজের যে জিনিসটা জানতে হবে, মানে একটি বাহু থাকবে, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ বাহু, আর এই কোণ, একটা কোণ থাকবে 90 ডিগ্রি। আমি আর একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এই কোণটা আমাদের কত আছে, 90 ডিগ্রি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের সর্বসমতা হওয়ার শর্ত, দেখো এই যে একটা কোণ সমান, এখানে দেখো রাইট অ্যাঙ্গেল যেটাকে বলা হয় আর, মানে RHS হবে রাইট অ্যাঙ্গেল, এটা সমান। আর এইচ থেকে হচ্ছে হাইপোটেনাস, যেটা অতিভুজটাকে এইচ বলা হয়। আর আরটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, যেটা হচ্ছে সমকোণটাকে বলা হয় আর। আর এস হচ্ছে বাহু। তা এখানে দুটি সমকোণ ত্রিভুজ, মানে এটাকে বাদ দিলাম, আমি একটা সমান করি। আর এই যে একটা সমকোণ ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে ধরো এই যে দেখো, এই কোণের সঙ্গে এই কোণ সমান, একটা শর্ত 1 নম্বর। 2 নম্বর শর্ত, যে এখানে অতিভুজ দিয়েছে এইচ হাইপোটেনাস, তো অতিভুজ বলতে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ঠিক আছে। আর এটার নাম যদি দিই ABC, আর এটা PQR, তাহলে এখানে 1 নম্বর শর্ত যেটা দেখো, মানে কোণ ABC
কোণ এবিসি সমান সমান কোণ পি কিউ আর। এই দেখো এই দুটো কোণ সমান, যেটা হচ্ছে আর রাইট অ্যাঙ্গেল অনুসারে এটা হলো, ঠিক আছে। আর এইচ হচ্ছে অতিভুজ, মানে অতিভুজ বলতে যে এইচ থেকে যেটা বলতে পারবো, মানে এখানে তোমাদের এক কাজ করি, এটাকে আমি আর বলি, এটা আর থেকে, এবার এইচ থেকে বলছি, এই যে এইচ থেকে বলতে পারবো যে এসি সমান সমান এখানে পি আর, সেটা হচ্ছে এইচ মানে অতিভুজ বাহু সমান। আর এস হচ্ছে সাইড মানে বাহু বলতে যে কোনো একটা বাহু সমান দেখে দিবা, যেরকম আমি এখানে বিসির সঙ্গে সমান দেখে দিলাম কিউ আর। ওকে, এই যে বিসি সমান সমান কিউ আর। তাহলে এই অনুসারে দেখো দুটি সমকোণী ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার যে শর্ত আর এইচ এস, ঠিক আছে, এইভাবে আমরা দেখাতে পারবো। এরপরে বড় প্রশ্নগুলো দেখো, 2 নম্বরে যেটা বইয়ের বাইরের প্রশ্ন, এই প্রশ্নটা বইয়ের বাইরের প্রশ্ন আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা 1 নম্বর স্কুলে 6-এর 2 নম্বরটা পেয়ে যাবা এই অঙ্কটা। আমরা শুধু 2-এর দাগে যে পাটিগণিত অঙ্কগুলো বড় প্রশ্ন, এগুলো বইয়ের বাইরের প্রশ্নগুলো, মানে যেগুলো বই থেকে থাকবে সেগুলো করাবো না, বইয়ের বাইরের প্রশ্নগুলি করাবো। বাকিগুলো বইয়ের প্রশ্ন আছে, ঠিক আছে। এই যে বড় প্রশ্ন এগুলো সব বই থেকে আছে, এগুলো বই থেকে পেয়ে যাবা। আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে দেখাই আমরা 155 পেজে, যেতে তোমরা 106 দাগের উপপাদ্যগুলো করিয়ে দিয়েছি সব বইয়ের অঙ্কগুলো, ঠিক আছে। বইয়ের অঙ্কগুলো ক্লাস নিয়ে কোনো চিন্তা নাই, চলো বইয়ের অঙ্কগুলো আছে না, এই যে উপপাদ্য সব, তো এগুলো ক্লাস তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আগের ক্লাসগুলোতে বলেছি, বারে বলেছি, আবারও বলবো। অনেকে খুঁজে পাচ্ছ না বইয়ের অঙ্কগুলো, তোমাদের আমি বলবো যে আমার চ্যানেলে ভিজিট করো, ঠিক আছে। দেখো আমার চ্যানেলে ভিজিট করো বলতে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আমার চ্যানেলে ভিজিট করতে পারবা। এখানে তোমরা ধরো ইউটিউবে গেলা, আমি নেটটা একটু খুলে দিই। আচ্ছা, নেটটা এখানে খুলে আছে, এভাবে ইউটিউবে যাবা তোমরা। তবে তোমরা ধরো ইউটিউবে গেলা, তো তাহলে এইভাবে ইউটিউবে এসে দেখো, তোমরা ধরো সার্চ করছো যে আমার চ্যানেলটা প্রদীপ তরফদার 2.0 PRA। দেখো এভাবে লিখতে তোমাদের কিন্তু চলে আসবে, এই যে প্রদীপ তরফদার 2.0, এভাবে তোমরা ক্লিক করে দিলা। এই যে এইভাবে করি দেখো আমার চ্যানেলে ভিজিট হয়ে যাবে। তখন এই যে তোমার লোগোতে চলে যাবে, ঠিক আছে। এইভাবে লোগোতে চলে যাও, লোগোতে এসে দেখো এই যে চলে আসলো, এইভাবে প্লে লিস্টে তোমরা চলে আসবা। এই যে প্লে লিস্টে তোমরা চলে আসবা। প্লে লিস্টে এসে দেখো তোমাদের পরপর এই যে কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো তোমাদের ক্লাস 8-এ দেখো, এই যে তোমাদের 18 নম্বরের স্কুল অবধি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে। আর তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে চাইলে এই যে দেখো, তোমাদের দেখবো যে ক্লাস 8 ম্যাথ আছে না, এই যে ক্লাস 8 ম্যাথ, এখানে যদি ক্লিক করো তো তোমাদের যে বইয়ের অঙ্কগুলো আছে, এই যে পরপর তোমরা কিন্তু এভাবে দেখতে পারবো, পরপর বইয়ের অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ, অধ্যায় ওয়াইজ, অধ্যায় অনুসারে একদম সাজানো আছে এখানে। তাহলে এই যে অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবা। এই যে বইয়ের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি, এখানে এত অঙ্ক করা আছে, তার জন্য তোমাদের এখানে কিন্তু আমি বইয়ের অঙ্কগুলো করাচ্ছি না, ওকে। আচ্ছা, আমার 7-এর দাগে কিন্তু জ্যামিতিক যে প্রিয় অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা প্রত্যেকটা স্কুল থেকে করাই, তো চলো আমরা করাবো। 7-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, 7-এর 1-1টা, চলো এটা করাই আমরা। কী বলছে দেখো, এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও কিউ যথাক্রমে এ বি ও সি ডি সরলরেখার উপর লম্ব প্রমাণ করতে বলেছে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, প্রশ্ন অনুসারে আমরা ছবিটা তৈরি করবো যেভাবে প্রশ্নে বলা হয়েছে। এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখা আছে, এখানে আমি দুটি সমান্তরাল সরলরেখা দেখো এভাবে আমি তৈরি করলাম, এইভাবে তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের এ বি, এদিকে আমরা সিডি। আর এখানে যেটা বলেছি আমাদের যে একটি ও বিন্দু আছে সমান্তরাল সরলরেখার ভিতরে, এভাবে একটি ও বিন্দু আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ধরো ও বিন্দু, এইভাবে ও বিন্দু আছে। তাহলে এই ও বিন্দু থেকে দেখো এই যে ওপি, মানে এখানে যদি আমি দেখাই যে ওপি, এভাবে ওপিটা এভাবে লম্ব আছে, ওপিটা লম্ব আছে এ বির পর, মানে এখানে যেটা বলেছে যে ওপি
লম্ব এবি, এটা বলেছে প্রশ্নে। আবার এখানে দেখো ও কিউ, এই দিকে এভাবে লম্ব আছে, এই যে ও কিউ, ও কিউটা সিডির উপর লম্ব আছে, মানে ও কিউ লম্ব সিডি, আমি প্রশ্নে বলে দিয়েছি। তাহলে এখানে এই যে তিনটি বিন্দু পি ও কিউ, এই বিন্দু তিনটির সমরেখ, এটা প্রমাণ করতে হবে। মানে এখানে পি কিউ যদি একটি সরলরেখা হয়ে যায়, সরলরেখাংশ, তো পি কিউ সরলরেখাংশ হলেই তো আমরা বলতে পারবো যে এই তিনটি বিন্দু সমরেখ, একই সরলরেখার উপর, একই সরলরেখাংশের উপর অবস্থান করছে তিনটি বিন্দু, তখন এই তিনটি বিন্দু সমরেখ হয়ে যাবে। তাহলে পি কিউ একটি সরলরেখাংশ, এটা দেখাতে হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, যেহেতু এরা পরস্পর লম্ব, এই লম্ব থেকে আমরা বলতে পারবো যেরকম ওপি লম্ব যেহেতু এবি হবে, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। মানে এখানে কোণ, এই যেটাকে আমরা যদি বলি ওপিবি, যে ওপিবি, এই কোণটা আমরা 90 ডিগ্রি বলতে পারবো। লম্ব হওয়া মানে কোণগুলো 90 ডিগ্রি হবে, এদিকে এদিকে। আর এদিকে এই যে কোণটা, মানে ও কিউ ডি কোণটা, ও কিউ ডি, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে যেহেতু লম্ব। এটা আমরা পেয়ে গেলাম, প্রশ্ন অনুসারে কিন্তু এগুলো পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, এই যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ, সেটা প্রমাণ করার জন্য আমাদের এখানে আগে অঙ্কন করতে হবে। আমরা আগে অঙ্কনটা করে নেব। অঙ্কনটা লক্ষ্য করো, আমরা কী করবো, অঙ্কনটা দেখো বলে দিচ্ছি তোমাদের, যে ও বিন্দু থেকে এ বি ও সি ডি এর সমান্তর সরলরেখা একটা তৈরি করব। আমি এখানে সমান্তর সরলরেখা এভাবে একটা তৈরি করে নিলাম। তো সমান্তরাল সরলরেখা হবে, যেটা এম এর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এটা এম আছে, ঠিক আছে, এটা এম, এটাকে এন। তাহলে এম এনটা হচ্ছে এ বির সঙ্গে সমান্তরাল, আর এম এনটা হচ্ছে সিডির সঙ্গে সমান্তরাল। তো অঙ্কনটা করেছি, আমি যদি সংক্ষেপে বলে দিই যে এ বি সমান্তরাল এম এন সমান্তরাল সিডি। দেখো একবারে বলে দিলাম, এ বির সঙ্গে এম এন সমান্তরাল, আবার এম এন এর সঙ্গে সিডি সমান্তরাল। এটা কিন্তু আমরা অঙ্কন করলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো প্রমাণে। দেখো প্রমাণে আমরা দেখাবো যেরকম এ বি এম এন সমান্তরাল, মানে এ বি সমান্তরাল এম এন, এবং দেখো এটা সমান্তরাল, এবং এই যে আমরা এই যে পিওটাকে বা ওপিটাকে, এই যে ওপি আছে না, ওপিটাকে আমি ভেদক নিয়ে নিলাম, ওপি ভেদক। তার সমান্তর সরলরেখা ওপি ভেদক যদি হয়, তাহলে এই যে ভেদকের যে একই পাশে দুটো যে অন্তস্থ কোণ আছে, এই কোণ এই কোণ, তো সেই অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে জানতে হবে। ঠিক আছে, তো অতএব আমরা বলতে পারবো এরকম, আমরা যদি এই কোণটা লিখি ওপিবি, কোণ ওপিবি, এটা যোগ, আর এটা এই কোণের নামটা আমরা বলে দেব পিওএন বলে দিই, পিওএন। এই দুটি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, সমান্তর সরলরেখা এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এখানে আমাদের ওপিবি কোণের মানটা 90 ডিগ্রি জানা আছে, তা এর জায়গায় আমি 90 ডিগ্রি বসিয়ে দিলাম। আর পিওএন, এই কোণের মানটা বেরোবে, পিওএন 180 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিবা, তা এটা পেয়ে যাবা 90 ডিগ্রি। তাহলে পিওএন কোণটা, মানে এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেলাম, এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি। একইভাবে দেখো তো, এই কোণটা আমাদের 90 ডিগ্রি জানা আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো না 90 ডিগ্রি একইভাবে। তো এখানে আমি একইভাবে বলে দিচ্ছি, মানে এখানে এম এন ও সিডি সমান্তর সরলরেখা, আর ও কিউটা ভেদক, তাহলে একইভাবে এরা অন্তস্থ, মানে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, এই যখন 90 ডিগ্রি, এই কোণটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তো আমি একইভাবে বলে দিচ্ছি এখানে, একইভাবে এই যে কোণটা, এই কোণের নামটা আমরা বলবো কিউওএন, কোণটা আমরা পেয়ে যাবো কত, 90 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা, এবার আমরা যেটা করব, যে এই যে দুটি কোণ, এর মান 90 ডিগ্রি, এর মান 90 ডিগ্রি, এই দুটি কোণের যোগফল বের করব। তাহলে আমরা করব, এখন লিখে আমি এখন আমরা করব পিওএন যোগ, মানে এই দুটি কোণের যোগ কিউওএন। দেখো এদের যদি যোগ করো না, তাহলে এই কোণের মান তো 90 ডিগ্রি প্লাস, আর এই কোণের মানও 90 ডিগ্রি,
দুটো কোণ যোগ করে হয়ে যাবে কত 180 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এই দুটি কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে 180 ডিগ্রি হওয়া মানে কি, তাহলে এই যে পি কিউটা কী হবে, পি কিউটা একটা সরলরেখাংশ হবে, তাই তো এক সরল কোণ 180 ডিগ্রি হয়, তাই তো এই দুটো কোণ নিয়ে এই যে আমাদের এই দুটো কোণ নিয়ে 180 ডিগ্রি হওয়া মানেই আমাদের পি কিউটা কী হবে, একটা সরলরেখাংশ হয়ে যাবে। তাহলে এটা হওয়ার জন্য আমরা বলতে পারবো যে পি কিউ একটি সরল রেখাংশ। সরল রেখাংশ যখনই পি কিউ একটি সরল রেখাংশ পেয়ে গেলাম আমরা পি ও আর কিউ এই বিন্দু তিনটিকে সমরেখা বলতে পারবো। আমরা পেয়ে যাবো পি ও কিউ সমরেখা। দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা করে দিয়েছি, প্রমাণিত। এইভাবে কিন্তু প্রমাণটা দেখে দিতে হবে। পরের প্রশ্ন আমরা 7 2 নম্বর প্রশ্ন চলে আসবো। দেখো 7 2 নম্বর প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা বইয়েরই প্রশ্ন আছে, আমি বই থেকে তোমাদের এটা বুঝিয়ে দেবো। বইতে তোমাদের আসতে হবে 149 পেজে তোমরা চলে এসো, প্রয়োগ নম্বর 3 149 পেজে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 149 পেজ, এই যে প্রয়োগ 3। তাহলে এখানে যে দেখো এখানে প্রশ্নটা লক্ষ্য করো, এই প্রশ্নটা কিন্তু একদম দিয়েছে যে এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের এবিসি এর, এই যে এবিসি কোণের কথা বলেছে, কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, মানে একটা অন্তঃসমদ্বিখণ্ডক আছে না এই যে বিডিটা, অন্তঃসমদ্বিখণ্ডক, এবং কোণ এসিবি, এই যে এসিবি কোণটা আছে এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক। দেখো বহিঃসমদ্বিখণ্ডক বলতে যেটা একটা বহিঃকোণ আছে না এসিই, এখানে অর্থাৎ দিয়ে বহিঃকোণ লিখেছি এসিই। তাহলে এসিই কোণের যে সমদ্বিখণ্ডক আছে, যে সমদ্বিখণ্ডক যেটা সিডি, মানে এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর এসিই কোণের বহিঃসমদ্বিখণ্ডক, এরা পরস্পর দেখো, মানে এটা সমদ্বিখণ্ডকটা এই কোণের সমদ্বিখণ্ডকটা আর এই কোণের সমদ্বিখণ্ডকটা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে, এটা এখানে বলেছে। তার প্রমাণ করতে হবে যে বিডিসি কোণটা, মানে বিডিসি মানে এই যে এই কোণটা, এই কোণের কথা বলেছে, এই কোণটা হাফ বিএসি হবে, এই যে হাফ বিএসি মানে এই কোণের অর্ধেক হবে, এই কোণটা হবে এই কোণের অর্ধেক, মানে এটা যে 60 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি হবে, এটা যে 20 ডিগ্রি হয় এটা 40 ডিগ্রি হবে, এভাবে প্রশ্ন করেছে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো প্রমাণটা এখান থেকে বুঝিয়ে দিই। এগুলো তো প্রদত্ত, যেগুলো প্রশ্নে বলেছে সেটাই কিন্তু বলেছে প্রদত্ত, প্রমাণ করতে হবে, এটা তো দেওয়াই আছে। এগুলো মেন হচ্ছে আমাদের প্রমাণটা দেখো কী করেছি, ত্রিভুজ বিডিসি নিয়েছি, বিডিসি এই যে বিডিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে বিডিসি ত্রিভুজের বহিঃকোণটা নিয়েছে ডিসি, এই যে ডিসি এটা বহিঃকোণ। তাহলে বহিঃকোণের ধর্ম কি, কোনো ত্রিভুজের বহিঃকোণের ধর্ম হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, মানে এই আর এই দুটো কোণের যোগফলের সমান। এই যে বিডিসি মানে এই কোণটা নিয়েছে, আর সরি প্রথমে ডিবিসি বলেছে, মানে ডিবিসি মানে এই কোণটা, তারপরে বিডিসি হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা হবে এই কোণটা হবে, বহিঃকোণের ধর্ম এটা। আচ্ছা তারপর কি করেছে লক্ষ্য করো, এই যে সমীকরণটা পেলো না, একে 2 দিয়ে গুণ করে দিয়েছে। দেখো 2 দিয়ে গুণ করে দিল, 2 দিয়ে গুণ করার পর লক্ষ্য করো 2 পাওয়া গেছে। এবার এই যে 2 ইন্টু কোণ ডিসি, এই কোণের জায়গায় লিখেছে কোণ এসি। দেখো মানে তখন এই যে এখানে দেখো যেটা আমি তোমাদের বলবো যে 2 ইন্টু কোণ ডিসি, কোথায় ডিসি, এই যে ডিসিই, এই যে ডিসি এই যে কোণটা, এই কোণে যদি আমি ডবল বলি তাহলে কোন কোণটা পাওয়া যাবে, কোণ এসিই পাওয়া যাবে, এসিই। দেখো এসিই কোণের যে সমদ্বিখণ্ডক ছিল সিডি, সমদ্বিখণ্ডক বলতে এই কোণটাকে মানে এসিই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে দেবে, তাহলে এদিকার কোণটা কী হবে, সম্পূর্ণ কোণের অর্ধেক হবে, বা এই কোণের ডবল হবে এই যে এসিই কোণটা। তাহলে এই কোণের ডবল বলতে পারবো, মানে কোণ ডিসিই কোণের দ্বিগুণটা হয়ে যাবে কোণ এসিই, তাই তো ওরাই করেছে, এই যে দ্বিগুণ আছে তার জন্য কোণ এসিই লিখেছে। একইভাবে এটা যে 2 ইন্টু কোণ ডিবিসি আছে না, এই যে ডিবিসি এই কোণটা, এই কোণের ডবল তোমরা এবিসি বলতে পারবা, যেহেতু এটা সমদ্বিখণ্ডক ছিল, এবিসি কোণের সমদ্বিখণ্ডক এই যে বিডিটা, তাহলে এই কোণের দ্বিগুণটা হয়ে যাবে কোণ এবিসি না সমদ্বিখণ্ডক অনুসারে, তাই এই কোণের দ্বিগুণটা দেখো কোণ এবিসি লিখেছে, এটা বসিয়ে দিয়েছে। আচ্ছা এটা থাক, এটা এভাবে রেখে দিয়েছে। তারপর দেখো এখানে ত্রিভুজ এবিসি এর যে বহিঃকোণ, আবার ত্রিভুজ এবিসির বহিঃকোণ দেখতে গেলে এই যে এসিই, তাই তো এটা বহিঃকোণ। তাহলে বহিঃকোণের ধর্ম কী হয়, বহিঃকোণের ধর্ম এসি কোণটা যে অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে এই দুটি কোণের, মানে কোণ বিএসি আর কোণ এবিসি, এই যে দেখো এবিসি আর বিএসি কোণের যোগফলের সঙ্গে সমান হবে বহিঃকোণের ধর্ম। আর এই যে আমরা এসিই এই কোণের
মানটা যে আমরা বের করে রেখেছি এই মানটা দেখো এখানে এসি এর জায়গায় বসিয়ে দিয়েছে। এই মানটা লক্ষ্য করো, এখানে এই যে কোন এসি এর মানটা যে এটা না, এই মানটা এখানে বসিয়ে দিয়েছে। এই যে এসি এর জায়গায় বসানো গেছে। মানে আগে দেখো আগে কোনটাকে লিখেছে, মানে ঘুরিয়ে নিয়েছে, আগে এটাকে লিখেছে, তারপরে যে এসি এর জায়গায় এটা বসানো গেছে এই মানটা। এবার এখানে এবিসি এবিসি কেটে দিয়েছে, থেকে গেলো বিএসি, আর এদিকে 2 কোণ বিডিসি। এবার এখানে বিডিসির মানটা বের করেছে, 2টা নিচে নামিয়ে দিয়েছে, তাহলে হাফ কোণ বিএসি, তাই তো? তাহলে আমরা বিডিসি কোণটা পেয়ে গেলাম, বিএসি কোণের অর্ধেক পেয়ে গেলাম। একদম সুন্দরভাবে প্রমাণটা এখানে দেখে দিয়েছে, তোমাদের আমি এখান থেকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলে আসবো আমরা পরের প্রশ্নে, 7-এর 3 নম্বর প্রশ্নটা। দেখো 7-এর 3 প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। তোমাদের যেতে হবে 5 নম্বর স্কুলে যাবা, 6-এর 2 নম্বরটা দেখবা। ঠিক আছে, 5 নম্বর স্কুলে 6-এর 2 নম্বর আগের ক্লাসে করা হয়ে গেছে। অঙ্কটা ভালো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা একদম ভালো করে প্র্যাকটিস করে যাবা, সামনে তোমাদের পরীক্ষা, বেশি দিন সময় নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের 19 নম্বরের স্কুল একদম কমপ্লিট তোমাদের করে দিলাম, 19 নম্বর স্কুলটা। ঠিক আছে, তাহলে ওকে, তোমরা সবাই ভালো থেকো।